আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে ২০২২ সালের নীতিমালা অনুযায়ী টিচিং লোড ক্যালকুলেশন, সেটা নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব। কারণ টিচিং লোড ক্যালকুলেশন করে তারপরে আমাদের অর্গানোগ্রামগুলো করতে হয়। সেই জন্য সেখানে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছে ২০২২ সালে, সেটা অনুযায়ী আমরা ব্যাখ্যা দিব যে কন্ট্যাক্ট আওয়ার এবং নন কন্ট্যাক্ট আওয়ার এগুলোর আসলে বিষয়গুলো কি। কন্ট্যাক্ট আওয়ার বলতে বোঝা যায় একজন শিক্ষক ক্লাস নেওয়ার জন্য কিংবা টিউটোরিয়াল, সেমিনার, ল্যাবরেটরি পরিচালনা কিংবা প্রজেক্ট, ইন্টার্নশিপ, থিসিস সুপারভিশন, শিক্ষার্থী কাউন্সিলিং এগুলোকে বোঝাবে কন্ট্যাক্ট আওয়ার হিসেবে, যেটুকুলো আমরা ক্রেডিটের ভেতরে আমরা কনসিডার করে থাকি। আর নন কন্ট্যাক্ট আওয়ার হিসেবে যে একজন শিক্ষকের কাজগুলো থাকে, যেমন বিভিন্ন পেপার লেখা বা থিসিস দেখা কিংবা পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করা, প্রশ্নপত্র প্রণয়ন করা, মৌখিক পরীক্ষা বা থিসিস উপস্থাপনা অংশগ্রহণ করা, একাডেমিক কিংবা প্রশাসনিক অন্যান্য কাজে সহায়তা করা, বিভিন্ন সভা বা মিটিংয়ে অংশগ্রহণ করা, এগুলো হচ্ছে নন কন্ট্যাক্ট আওয়ার হিসেবে আমাদের বিবেচিত হবে। একজন শিক্ষক প্রতি সপ্তাহের গড় কন্ট্যাক্ট আওয়ার 13 ঘন্টা হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। এবং যারা অতিরিক্ত দায়িত্বে থাকে, বিভিন্ন প্রশাসনিক কিংবা ইনস্টিটিউটের প্রধান হিসেবে বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা ডিন হিসেবে যারা থাকবে, তাদের কন্ট্যাক্ট আওয়ার হবে প্রতি সপ্তাহে 6 ঘন্টা। এই সাপ্তাহিক লোডের উপর ভিত্তি করে আমাদের টিচিং লোড আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং আমাদের যে সেকশন যে হিসাব ২০২২ সালের এই নীতিমালা অনুযায়ী আমাদের ৬০ জন হচ্ছে একটা সেকশনে থাকবে। ৬০-এর বেশি যদি হয় তাহলে যৌক্তিক ব্যাখ্যা সাপেক্ষে একাধিক সেকশন আমরা কনসিডার করতে পারবো। সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে অড এবং ইভেন সেমিস্টারের আলাদা আলাদাভাবে আমাদের এই লোডগুলোকে ক্যালকুলেশন করে যেই সেমিস্টারের লোডটা সর্বোচ্চ তার উপর ভিত্তি করে ফর্মুলা অনুযায়ী আমাদেরকে টিচিং লোড ক্যালকুলেশন করতে হবে। স্টুডেন্ট কাউন্সিলিং এর জন্য প্রতি কোর্সে শিক্ষক প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে ব্যয় করতে পারবেন। এবং এই নীতিমালার আগে যদি কোনো বিভাগে শিক্ষক সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে তার অবসর পর্যন্ত তাহলে তার পদটা সংরক্ষিত থাকবে। আর সেমিস্টার পদ্ধতির সাথে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যদি বার্ষিক পদ্ধতি থেকে থাকে, সেটাকে সামঞ্জস্য করার জন্য বার্ষিক পদ্ধতিতে যদি আমরা শিক্ষকের লোড ক্যালকুলেশন করতে চাই, তাহলে তার টোটাল ডিগ্রির যে ক্রেডিট আছে সেটা যে কয় বছর আছে ওই কয় বছরের হিসাব করে যে শিক্ষক সংখ্যা আমাদের পাওয়া যাবে তাকে আমরা 0.65 দিয়ে গুণ করব, অর্থাৎ 65% শিক্ষক আমাদের রিটেন করব, বাকি 35%কে আমরা ডিসকার্ড করে দেব। এই জন্যই যে আমাদের যাতে পরবর্তীতে সেমিস্টার সিস্টেমের সাথে এটা সমন্বয় হয়। এখন আমাদের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ আমাদের শিক্ষা ছুটিতে থাকতে পারে, এই ধরনের যদি থাকে তাহলে 20% পর্যন্ত শিক্ষক সংখ্যার অতিরিক্ত আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই জনবল ছাড়করণের যে বিষয়টা আমরা আবেদন করতে পারবো। এবং আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই দুইটা স্তরে লোড ক্যালকুলেশনের জন্য কিছু ভ্যারিয়েবল আমাদেরকে আগে থেকে জানতে হবে এবং তার মানগুলো জানতে হবে। যেমন থিওরি লোড বা সেশনাল লোড, প্রজেক্ট থিসিসের লোড, এগুলো আলাদা আলাদা আমাদের প্রথমে বের করে নিতে হবে। থিওরি লোড যেটা আছে সেটা আমরা হিসাব করবো হচ্ছে সেকশন সংখ্যার সাথে আমরা গুণ করব সপ্তাহের টোটাল ক্রেডিট আওয়ার কত আছে ওই ডিপার্টমেন্টের সেটা। এরপর আমরা দেখবো যদি প্র্যাকটিক্যাল লোড যেটা থাকে সেখানে আমরা কনসিডার করব একজন শিক্ষক 10 জন শিক্ষার্থীকে একটা ক্লাসের মধ্যে পরিচালনা করবেন। তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে এবং সপ্তাহের ক্রেডিট আওয়ার দিয়ে আমরা গুণ করে নিব। প্রজেক্ট বা ইন্টার্নশিপের যে থিসিসের যে লোড যেটা আছে সেটা দেখার জন্য আমরা করব হচ্ছে 3 বছরের এভারেজ দেখব যে ওই ডিপার্টমেন্টের আন্ডার গ্র্যাজুয়েটের যে থিসিস আছে আগের 3 বছরে টোটাল কমপ্লিটেড থিসিস কতগুলো কমপ্লিট হয়েছে তার এভারেজ সংখ্যা আমাদের লাগবে এবং তাকে আমরা 2 দিয়ে গুণ করব। আমাদের যে ক্রেডিট আওয়ার যাই থাকুক না কেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ অনুযায়ী সেখানে আমরা 2 ক্রেডিট আওয়ার ধরবো আমরা। এবং যদি রিজিওনাল প্ল্যানিং, আর্কিটেকচার বা চারুকলা বিভাগের জন্য আমরা 3 ক্রেডিট আওয়ার সেটা আমরা ধরতে পারবো। প্র্যাকটিক্যাল ক্লাস বা সার্ভে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এরকম যদি সিমিলার কোনো বিষয়ে টিচিং লোড ক্যালকুলেশন করতে হয় তাহলে আমরা ধরবো প্রতি শিক্ষকের জন্য 15 জন শিক্ষার্থী, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যাকে 15 দিয়ে ভাগ করে সাপ্তাহিক ক্রেডিট আওয়ার যেটা আছে সেটাতে আমরা গুণ করবো ওই প্র্যাকটিক্যাল কোর্সের জন্য যে ক্রেডিটটা দেয়া আছে। পোস্ট গ্রাজুয়েট টিচিং লোড যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের যেটা আছে থিওরি লোড, প্র্যাকটিক্যাল লোড এবং অন্যান্য যে থিসিসের লোড আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করব। থিওরি লোডটা
সেমিস্টার সিস্টেমে আগের মতো করা যায়, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছেন যে বিগত 3 বছরের যে এভারেজ কোর্স সংখ্যা এবং তাদের যে ক্রেডিট আওয়ার সেটাকে গুণ করে আমরা থিওরি লোড বের করব, এবং ল্যাবরেটরি ক্ষেত্রে আমরা করব ওই আন্ডার গ্র্যাজুয়েটে যেভাবে করা হয়েছে সেভাবেই। মাস্টার্স থিসিস, এমফিল থিসিস এবং পিএইচডি থিসিস এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্টার্স থিসিসের ক্ষেত্রে আগের 3 বছরে কতজন ডিগ্রি অর্জন করেছে ডিপার্টমেন্ট থেকে সেই নাম্বারটা গুণ করব 3 দিয়ে, 3 ক্রেডিট আওয়ার আর কি। এমফিল থিসিসের ক্ষেত্রে আমরা করব আগের 5 বছরের এভারেজ এবং গুণ করব 3 ক্রেডিট আওয়ার দিয়ে। আর পিএইচডি থিসিসের ক্ষেত্রে আগের 5 বছরের এভারেজ কতজন আমাদের পিএইচডি ডিগ্রি অর্জন করেছে এবং তাকে গুণ করব আমরা 4 দিয়ে। তো এইভাবে আমাদের টিচিং লোড ক্যালকুলেশনের জন্য ফাইনাল যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা টোটাল যে টিচিং লোড আমরা পেলাম এভাবে সবগুলোর যোগ করে সেই টিচিং লোড থেকে আমরা 6 ঘন্টা বাদ দেব। 6 ঘন্টা বাদ দেব হচ্ছে বিভাগীয় প্রধানের জন্য আর কি, অর্থাৎ তার লোডটা এখান থেকে বাদ দিয়ে 13 দিয়ে ভাগ করব, অর্থাৎ কতজন শিক্ষক লাগে আমার চেয়ারম্যান বাদে। এরপরে একজন যোগ করব চেয়ারম্যানের জন্য, অর্থাৎ +1। এভাবে আমরা হচ্ছে টোটাল টিচিং এর যে লোড আছে সেটাকে ক্যালকুলেশন করে এরপর আমরা 20% যেটা আছে এক্সট্রা সেটা করে আমাদের হচ্ছে টোটাল টিচারের যে চাহিদা আছে সেটাকে আমরা নিরূপণ করতে পারবো। তো এই নীতিমালা অনুযায়ী যদি আমরা টিচিং লোড যদি ক্যালকুলেটর আমরা ইউজ করতে চাই তাহলে এখানে একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করা হয়েছে। তো এখানে আমাদের প্রয়োজনীয় সংখ্যক ইনপুট দিলে পরে অটোমেটিক্যালি টিচারের সংখ্যাগুলো আমাদের বের হয়ে আসবে। তো প্রথমে আমরা বিভিন্ন মোড সিলেকশন করতে পারবো, যেটা ইয়ার সিস্টেম হবে নাকি সেমিস্টার সিস্টেম হবে সেটা আমরা প্রথমে এখানে সিলেক্ট করে দিতে পারবো। ডিপার্টমেন্টের হেডের যেটা আমাদের 6 ঘন্টা এখানে আমাদের ফিক্স করা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। আর এখানে যে আমাদের 13 ঘন্টা যেটা আমাদের এভারেজ টিচার যে লোড সেটা এখানে আমরা যে কোনো একটা ডিপার্টমেন্টের নাম আমরা এক্সাম্পল হিসেবে এখানে আমরা ইউজ করতে পারবো। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ডিপার্টমেন্টের নাম লিখছি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। তো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এখানে আমাদের যে রেশিও যেটা বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল বলেছে যে 1:4:3 এই অনুযায়ী প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারার থাকবে। আর যে নিয়মগুলো আমি একটু আগে ব্যাখ্যা করলাম সেগুলো নিচে এখানে এক্সপ্লেনেশন লেখা আছে যে কিভাবে 13 ঘন্টা থাকবে এবং ডিপার্টমেন্টাল হেডের 6 ঘন্টা থাকবে এবং বিভিন্ন যে ফর্মুলাগুলো যেগুলো বললাম আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের যে বিভিন্ন টিচিং লোডগুলো ক্যালকুলেশন করব সেগুলো নিচে এখানে দেয়া আছে। যে কথাগুলো বললাম প্রত্যেকটা নীতিমালা এখানে সামারাইজ করা আছে। তো এখন আমরা এক্সাম্পল হিসেবে একটা ডিপার্টমেন্টের কথা আমরা বলবো। এখানে যদি আমাদের দেখতে হয় যে অ্যাপটা কিভাবে কাজ করে আমরা এক্সাম্পল ডেটা এখান থেকে লোড করতে পারবো, যে এখানে অড ইভেন এই অনুযায়ী বিভিন্ন সেমিস্টারের যে বিষয়গুলো আসবে এবং এখান থেকে বিভিন্ন রোগুলোকে আমরা বাদ দিতে পারবো। যদি এই রোটাকে বাদ দিতে চাইছিল বাদ হয়ে যাবে। তো এখানে লক্ষণীয় বিষয় কিছু কিছু সেল এখানে গ্রে আউট হয়ে আছে, অর্থাৎ এখানে কোনো ডেটা আমরা ইনপুট করতে পারবো না। সেটার উদ্দেশ্যটা হচ্ছে যেই ডেটাগুলো মূলত ফর্মুলার জন্য লাগবে সেই সমস্ত সেলগুলো অ্যাক্টিভ রাখা হয়েছে, অর্থাৎ এখানে প্রয়োজন বোধ এই ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো আমরা চেঞ্জ করবো আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী। আর এখানে যেগুলো গ্রে আউট রয়েছে কিন্তু ভেতরে ভ্যালু রয়েছে, তার মানে এগুলো হচ্ছে আমাদের ফিক্সড, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলো চেঞ্জ করার প্রয়োজনও পড়বে না, কারণ এগুলো হচ্ছে পিএইচডি থিসিসের ক্ষেত্রে 4 ক্রেডিট, এটা হচ্ছে ইউজিসি নির্ধারণ করে দিয়েছে, সেই জন্য এটা কোনো পরিবর্তন করা যাবে না। শুধু আমরা দেখব যে বিগত 3 বছর বা 5 বছরে কতগুলো পিএইচডি থিসিস হয়েছে বা এমফিল থিসিস হয়েছে সেগুলো আমরা এখানে ইনপুট করতে পারবো। তো এগুলো আমরা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি সবগুলো রো এবং আমরা একটা একটা করে এন্ট্রি করে দেখব এটা কিভাবে কাজ করে। তো এই প্রোগ্রামগুলো হচ্ছে ডিফল্ট প্রোগ্রাম, মানে এক নাম যদি রো যদি এখানে অ্যাড করতে চাই তাহলে অ্যাড কোর্স অর অ্যাক্টিভিটি আমরা এখানে বলে দিতে পারবো এটা হচ্ছে অড সেমিস্টার নাকি ইভেন সেমিস্টার। তো আমরা ফার্স্ট সেমিস্টার যদি আমরা ধরি যে ফার্স্ট সেমিস্টার এখানে এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থিওরি যেটা ক্যালকুলেট করবে সেই অনুযায়ী। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, সেটা থিওরি হবে নাকি সেশনাল হবে নাকি প্রজেক্ট নাকি প্র্যাকটিক্যাল নাকি পোস্ট গ্র্যাজুয়েট থিওরি, এটা হচ্ছে 3 ইয়ার অ্যাভারেজের যে নিয়মটা বলা আছে সেইটা। আর সেমিস্টার সিস্টেমে যদি কেউ যদি করতে চায় আর কি যে আন্ডার গ্র্যাজুয়েটের থিওরির ফর্মুলা ইউজ করতে চায় পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তাহলে এটাকে সে ইউজ করতে পারবে। কিন্তু এটা হচ্ছে ইউজিসির নির্দেশনা হচ্ছে পিজি থিওরি এই অনুযায়ী হবে, সেই অনুযায়ী যদি কেউ করতে চায় তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবে। সেখানে আমাদের জানতে হবে যে প্রিভিয়াস 3 ইয়ার্সে আমাদের যে টোটাল কোর্স ক্রেডিট কত ছিল সেই সংখ্যাটা এখানে আমাদের লাগবে। তো এটা আমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রথমে করতেছি ফার্স্ট সেমিস্টার। এখানে আমাদের সেকশন সংখ্যা যদি 60-এর বেশি যদি স্টুডেন্ট হয় তাহলে আমরা 2টা সেকশন ধরতে পারি, 2টা সেকশন আমরা ধরলাম, কিংবা আমাদের এখানে যেহেতু
200 জন ছাত্র আছে, 200 জন ছাত্রকে যদি আমি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কতগুলো সেকশন হয়? 200 ভাগ হচ্ছে 60, তাহলে আমাদের 3টা সেকশনের বেশি হয়, 4টা সেকশন হয়ে যায়। এখানে 4টা সেকশন, এখানে 4টা সেকশন হয়ে যায়। এবং ক্রেডিট আওয়ার্স হচ্ছে কত? ক্রেডিট আওয়ার আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যদি আমি যদি কোর্সগুলোকে যোগ করি, যে ফার্স্ট সেমিস্টারে আমাদের কয়টা কোর্স আছে ফার্স্ট সেমিস্টারে, মূলত আমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে কোনো কোর্স নেই। তো এখানে আমি দিতে পারি যে থার্ড সেমিস্টার ধরতেছি, থার্ড সেমিস্টার, এটা 3 ক্রেডিটের কোর্স 4টা সেমিস্টারে, 4টা সেমিস্টারে। তো এখানে অটোমেটিক্যালি কোর্স লোড আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে 12। এখন যদি আরেকটা রো আমরা ইউজ করি, যেমন ফোর্থ সেমিস্টারে আমাদের কোর্স আছে, ফোর্থ সেমিস্টার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটাও থিওরি কোর্স, এবং এখানেও সেকশন সংখ্যা 4 এবং আমাদের ক্রেডিট সংখ্যা হচ্ছে 3। আরেকটা রো যদি আমরা অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টারে আমাদের হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্র্যাকটিক্যাল, সেখানে আমরা প্র্যাকটিক্যাল কোর্স যদি আমরা যোগ করি, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এখানে আমাদের সেকশন কাজ করবে না, এখানে টোটাল ছাত্র কাজ করবে, কারণ টোটাল ছাত্রকে হচ্ছে 15 দিয়ে ভাগ করবে ফর্মুলা। আমাদের টোটাল ছাত্র যদি 200 থাকে আর ক্রেডিট আওয়ার হচ্ছে এটা 1 ক্রেডিটের একটা কোর্স প্র্যাকটিক্যাল, তাহলে সে অটোমেটিক্যালি লোড ক্যালকুলেশন করে নিয়েছে 13। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখন যদি আরেকটা রো যদি আমরা অ্যাড করি, 6 সেমিস্টার, তাহলে 6 সেমিস্টার আমাদের হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কোর্স রয়েছে, সেই প্র্যাকটিক্যাল কোর্সের মধ্যে আমরা দিয়ে দিলাম প্র্যাকটিক্যাল, এবং সেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা লিখে দিলাম, এবং সেখানে ক্রেডিটের সংখ্যাও লিখে দিলাম, আর এখানে অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এখন যদি আমরা 7 সেমিস্টার যদি বের করি, 7 সেমিস্টার সেখানে হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা বলি যে সেটা থিওরি, তাহলে সেকশন আমরা দিলাম 4 এবং ক্রেডিট আওয়ার 3 যদি দিই আমরা, তাহলে অটোমেটিক্যালি 12 বের হয়ে গেছে। এরপর হচ্ছে আরেকটা রো আমরা যোগ করলাম 8 সেমিস্টার। এখানে আমাদের হচ্ছে 8 সেমিস্টার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের জন্য আমাদের ছাত্র সংখ্যা লাগবে এবং সেটার ক্রেডিট আওয়ার লাগবে, অটোমেটিক্যালি এখানে বের হয়ে যাবে। এখন আমাদের যদি মাস্টার্সের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আরেকটা কোর্স আমরা যোগ করব, সেখানে আমরা ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিলাম, সেখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের জন্য করব, আর আমাদের ডিফল্ট ক্রেডিট আওয়ার্স হচ্ছে এখানে আমাদের মাস্টার্সের জন্য ক্রেডিট আওয়ার পরেও আমরা যোগ করতে পারবো, এখান থেকে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। এক একটা সেমিস্টারে আমাদের হচ্ছে কোর্স থাকে 6টা, 2 ক্রেডিট করে, টোটাল 12 ক্রেডিট। এটা আমরা 12 ক্রেডিটের জন্য আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে ইউপি এই ফার্স্ট সেমিস্টার। এখানে অড ইভেন্টগুলো আমরা একটু দিয়ে দিই, এটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার, এটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার, এটা হচ্ছে ইভেন্ট সেমিস্টার, এটা হচ্ছে অড। এটা দিলাম মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে। এখানে এটা দেওয়া করা যাবে যে প্রিভিয়াস 3 ইয়ার যদি আমরা করি, তাহলে এটা ইয়ার সিস্টেমের মতো হবে, তখন আর সেমিস্টার দেওয়ার দরকার পড়বে না, এটা তখন টোটাল হয়ে যাবে আর কি, তখন অড ইভেন আর যাবে না, সেটা হবে ইয়ার অনুযায়ী চলে যাবে। ইয়ারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ক্রেডিট আওয়ার্স টোটাল কত, ক্রেডিট আওয়ার্স হচ্ছে আমাদের হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট আওয়ার, যেটা 3 বছরের অ্যাভারেজ হচ্ছে 12 হচ্ছে জানুয়ারি জুনে, আর 12 হচ্ছে অন্য সেমিস্টারে, তাহলে হচ্ছে 24 ক্রেডিট হচ্ছে আমাদের টোটাল। আর হচ্ছে টোটাল কোর্স কতগুলো, টোটাল কোর্স হচ্ছে আমাদের হচ্ছে 12টা কোর্স। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 288 টিচিং লোড আসতেছে, 288। এখন যদি আমরা বলি যে সেমিস্টার শুধু ফার্স্ট সেমিস্টার যদি ধরি, যদি আমাদের আন্ডার গ্রাজুয়েটের থিওরি অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে দিতে হবে আমাদের সেকশন তো একটা সেকশনই, যেহেতু আমাদের হচ্ছে ছাত্র সংখ্যা কম থাকে, 60 জনের কম থাকে, এবং সেখানে ক্রেডিট হচ্ছে 12 আওয়ার যদি আমাদের ক্রেডিট থাকে, তাহলে আমাদের এখানে শুধু আমাদের কোর্স লোড আসতেছে 12, কারণ 12 ক্রেডিটের জন্য 12। তাহলে আমাদের যেটা ইভেন্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেখানে আমরা যদি দেখি, সেখানে যদি আমরা অ্যাড করি আরেকটা সেমিস্টার, সেটা হচ্ছে ইভেন্ট, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, সেটা যদি আমরা করি, সেখানেও আমাদের 12 ক্রেডিট, এবং আমাদের যেটা এটা আমরা হিস্টোরিক্যাল অ্যাভারেজ ওখানে ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম, সেই জন্য এটা ক্রেডিট আওয়ার হিসাবে 12 চলে এসেছে, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা ক্যালকুলেশনে অ্যাড হয়নি। ক্যালকুলেশনে অ্যাড হবে যেগুলো আমরা ইনপুট করব, এই জিনিসগুলো অ্যাড হবে। তো এখানে 12, তাহলে 24 ক্রেডিট আওয়ার আমাদের বছরে লোড, এটাই হচ্ছে আমাদের লোড আসতেছে। কিন্তু যদি আমরা সেই যেটা পিজি থিওরি 3 বছরের অ্যাভারেজ দিয়ে হিসাব করি, তাহলে এখানে আসে 288, যেটা হচ্ছে একটু আমার কাছে মনে হচ্ছে যে আনরিয়ালিস্টিক একটা নাম্বার, যে মাস্টার্সের জন্য 12টা কোর্সের জন্য 288 কোর্স লোড, সেই জন্য সেটা এইভাবে
করা যেতে পারে আর কি। এবার মাস্টার্সের জন্য আরও একটা রো আছে, সেটা হচ্ছে মাস্টার্সের এটাও অডে চলে আসবে এবং এটা 3rd সেমিস্টার। এবং এখানে যদি আমরা করি সেটা হচ্ছে থিওরি না দিয়ে এটা হচ্ছে মাস্টার্স থিসিস আমরা দিয়ে দিলাম। মাস্টার্স থিসিসের ক্ষেত্রে বিগত হিস্টোরিক্যাল অ্যাভারেজ, যেটা বিগত 3 বছরের ক্ষেত্রে আমাদের যে অ্যাভারেজ সেটা আমাদের দেখতে হবে, হিস্টোরিক্যাল অ্যাভারেজ। এবং এটা উল্লেখযোগ্য যে এখানে যে কয়টা রো আমরা অ্যাড করব ওই রোগুলোর এগেনস্টে কী কী ফর্মুলাগুলো আছে সেখানে এখানে আমাদের শো করবে। অর্থাৎ প্রিভিয়াস 3 ইয়ার্সে কতগুলো মাস্টার্স স্টুডেন্ট গেছে, ধরি আমরা প্রিভিয়াস 3 ইয়ার্সে অ্যাভারেজে আমাদের হচ্ছে 10 জন মাস্টার্স স্টুডেন্ট বের হয়েছে, তাহলে আমাদের কোর্স লোড যেটা 30 এখানে অটোমেটিক্যাল ক্যালকুলেট হবে। তো পিএইচডির ক্ষেত্রে যদি আমরা আরেকটা রো যদি অ্যাড করি সেটাও আমরা এইভাবে অ্যাড করতে পারবো, যে পিএইচডির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট, এখানে আমরা কোনো ডিফল্ট ভ্যালু আমরা দিলাম না, ডিফল্ট ভ্যালু ধরলাম আমরা 3 দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা একটা রো যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পিজি থিওরি কোর্স সেকশন আমাদের পিএইচডির জন্য একটাই। এবং আমাদের এটা কিসের জন্য, এটা হচ্ছে রোটা হচ্ছে ক্রেডিট আওয়ার্স হচ্ছে আমাদের পিএইচডি কোর্সের জন্য 3 ক্রেডিট। এবং আমাদের কোর্স সংখ্যা যেটা কোর্সের সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে 3টা, আমাদের 3 3 9 ক্রেডিট হচ্ছে প্রথম সেমিস্টারে। আর সেকেন্ড সেমিস্টারে যেটা অ্যাড কোর্স সেটা হচ্ছে আমাদের হবে ইভেন্ট, এখানে হচ্ছে আমাদের দিলাম সেকেন্ড সেমিস্টার। এরপর হচ্ছে থিওরি, সেখানে হচ্ছে আমাদের 12 ক্রেডিট আছে সেকেন্ড সেমিস্টারে, টোটাল লোড তাহলে 12 ক্যালকুলেট হলো। এরপর হচ্ছে আমাদের যে থিসিসের যে ক্রেডিট যেটা আছে পোস্ট গ্রাজুয়েটের সেটা আমরা যোগ করব, সেটা হচ্ছে আমাদের 6 সেমিস্টারে গিয়ে হচ্ছে আমাদের মূলত থিসিসটা থাকে, আর কোনো কোর্স ওয়ার্ক আমাদের নাই, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট। এটা 6 সেমিস্টার, এটা হচ্ছে আমাদের থিসিস, পিএইচডি থিসিস। বিগত বছরগুলোর অ্যাভারেজ যদি আমরা বিগত অ্যাভারেজ যদি আমরা ধরি, যদিও আমাদের প্রিভিয়াস অ্যাভারেজ 0 থাকতে পারে আর কি, সেক্ষেত্রে তো 0ই। আর যদি হিস্টোরিক্যাল অ্যাভারেজ যদি থাকে আমাদের ধরেন 2 জন যদি থাকে যে অ্যাভারেজ, তাহলে সে আমাদের কোর্স লোড হবে 8। এখন এই কয়েকটা ডাটা এন্ট্রি করার পরে এই সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে যে কোনটার ক্ষেত্রে উইকলি লোড 12, 13.33 এগুলো কীভাবে আসলো এই রোয়ের লাস্টে, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। কোনোটা ভুল হলে সেগুলো আমরা এডিট করতে পারবো কিংবা সেগুলো রিমুভ করতে পারবো। তো এগুলো করার পর আমাদের অড সেমিস্টারের টোটাল ক্রেডিট কত আসলো, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং টোটাল, এবং 88 আসলো অড সেমিস্টার। ইভেন সেমিস্টারের টোটাল আসলো 77। এই দুইটার মধ্যে হায়ার যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের টিচার নির্ধারণ হবে। তাহলে এখানে 88 এসেছে হচ্ছে অড সেমিস্টারে, আমরা দেখবো আমাদের যে ফর্মুলা সে 88 -6 চেয়ারম্যানের জন্য ভাগ দেব 13 দিয়ে, অর্থাৎ চেয়ারম্যান বাদে কয়জন টিচার প্লাস হচ্ছে চেয়ারম্যান পরে যোগ করা হয়েছে, তাহলে টোটাল হচ্ছে 7.33 আমাদের টিচার সংখ্যা চলে আসলো। তাহলে 7.33 টিচার, এটা যেহেতু ফ্র্যাকশন, এটা হচ্ছে আমরা 20% আরও যোগ করবো যে স্টাডি লিভে থাকতে পারে সেটা তাহলে আমাদের কি হবে 8.8, এটাকে আমরা সিলিং আপ করব, তার মানে হচ্ছে 9 জন টিচার আমাদের মূলত দরকার। সেই 9 জন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে রেশিও সেই রেশিও অনুযায়ী সেখানে 1 2 3 3 এইভাবে আমাদের 9 জনকে মিল করতে হবে। তো এইটা হলো আমাদের ডিপার্টমেন্টের টিচিং লোড ক্যালকুলেশন হয়ে গেল, নিচে অন্যান্য নোটগুলো দেওয়া আছে। এবং এখান থেকে এটাকে আমরা প্রিন্ট করতে পারবো অথবা পিডিএফ হিসেবে আমরা সেভ করতে পারবো অথবা কপি করতে পারবো সামারিকে। যে এখানে যদি আমরা প্রিন্ট দিয়ে দেই তাহলে দেখবো যে প্রিন্টের প্রিভিউ এখানে চলে আসছে, কিংবা পিডিএফ আকারে আমরা সেভ করতে পারবো, সেভ অ্যাজ পিডিএফ, অথবা আমাদের যে প্রিন্টারের মাধ্যমে আমরা সরাসরি প্রিন্টও করতে পারবো এই রেজাল্টটাকে। তো আশা করি আমরা এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। এবং এই ফাইলটা যদি কারো যদি প্রয়োজন পড়ে আমার ইনবক্স করলে পরে আমি এই ফাইলটা দিয়ে দিতে পারবো, এবং এর সংক্রান্ত যে নীতিমালাগুলো সেগুলো আমরা ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করতে পারবো। তো অনেক ধন্যবাদ। যদি কোনো কনফিউশন থাকে তাহলে এটা আমরা আলোচনা করতে পারি। আর যদি এর চাইতেও অনেক বড় ধরনের যদি কোনো ইস্যু অ্যারাইজ করে, কোনো কনফিউশন অ্যারাইজ করে, অবশ্যই সেটা ক্লারিফিকেশনের জন্য আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আমরা লিখিতভাবে জানাতে পারি। তো এটা বিশেষ করে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের যেটা আছে, পোস্ট গ্র্যাজুয়েটের থিওরিটা এটা হচ্ছে ইউজিসির নির্দেশনা, সেটা বলে দেই। সেটা যদি কারেকশন করতে হয় অবশ্যই ইউজিসির কারো কাছ থেকে পরামর্শ করে তারপর সেটা পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। তো অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।